ইলিয়াস হুসাইন গতকালকে যে ভিডিওটি দিয়েছেন, এটা রীতিমতো একজন সাধারণ মানুষ দেখলে তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে। স্থির থাকার কথা নয়। অনেকেই সমালোচনা করতে পারেন, আমিও সমালোচনা করি। ধরে নিলাম ইলিয়াস হুসাইনের 50 ভাগ তথ্যই মিথ্যা, কিন্তু 50 ভাগ তথ্য যে সঠিক এ বিষয়ে কি আপনারা দ্বিমত পোষণ করতে পারবেন? দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তাহলে এই 50 ভাগ তথ্য সঠিক যে তিনি দিলেন, এই সঠিক তথ্যের ভিত্তিতে আপনারা কি করেছেন? আসিফ নজরুল সাহেব, আমি যতটুকু জানি, তিনি বললেন এটি আমার একার পক্ষে সম্ভব নয়, প্রশ্নবিদ্ধ হব। এটাকে লিগালাইজ করার জন্য কয়েকটি বড় রাজনৈতিক দলের প্রধান নেতাদের নিয়ে এটাকে অনুমোদন দিতে হবে বা এটার সপক্ষে তাদের যুক্তি দাঁড় করাতে হবে। এরপরেই আসিফ নজরুল সাহেবের পরিকল্পনা অনুযায়ী সেখানে বিএনপি, জামাত, হেফাজত সহ বেশ কয়েকটি দলের শীর্ষ নেতাদের ডাকা হলো, 3 থেকে 4টা দলের। কোথায়? ক্যান্টনমেন্টে। সেখানে আলোচনা হলো। আলোচনার এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা দেয়া হলো। আন্ডার হাসিনার সংবিধান, মানে হাসিনার রেখে যাওয়া সংবিধান অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে, এই ফর্মুলা দেওয়া হলো। আচ্ছা বলুন তো, রাজনৈতিক দলের নেতারা নাই বুঝতে পারে সংবিধানের নারীবুড়ি নাই জানতে পারে, কিন্তু আসিফ নজরুল স্যার, আপনি আইনের মানুষ, আইনের ছাত্র, আইনের শিক্ষক, এই সংবিধানকে চুলচেরা নারী ভুরি বিশ্লেষণ করে আপনি অসংখ্যবার এই সংবিধান লিখেছেন, নতুন করে বই লিখেছেন এই সংবিধানের উপরে। আপনি তো জানেন যে এই সংবিধান খুনি হাসিনার সার্জারি করে সংবিধান। এই সংবিধান অনুযায়ী কোন সরকার গঠন হতে পারে না। তাহলে যে ফর্মুলা, যে প্রস্তাব আপনাকে দেওয়া হলো, আপনাদের দেওয়া হলো, ধরে নিলাম রাজনৈতিক দলের নেতারা, মির্জা ফখরুল, জামাত ইসলামের আমির, হেফাজত নেতা মামুনুল হক, তারা না বুঝে মেনে নিলেন। ধরে নিলাম আপনি আইনের লোক হয়ে, সংবিধানের বিশ্লেষক হয়ে, সংবিধানজীবী হয়ে, বুদ্ধিজীবী হয়ে কেন এই বিষয়টি মেনে নিলেন? আপনি সময় নিতে পারলেন না? আমরা তো তিনটা দিন সরকার ছাড়া ছিলাম। সরকার গঠন হয়েছে 8ই আগস্ট। তিনটা দিন বাংলাদেশে কোনো সরকারই ছিল না। আপনারা 5 তারিখে একটু ধৈর্য ধরতে পারলেন না? আপনারা বলতে পারলেন না যে আমাদেরকে একটু সময় দেন, আমরা একটু ভাবি? যেহেতু আজকের এই বৈঠকে ছাত্র প্রতিনিধিরা নেই, সেই বৈঠকে একটা ছাত্র প্রতিনিধি ছিল না। আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত, মাহফুজ বা হান্নান মাসুদ, রিফাত রশিদ, ফ্রন্ট লাইন লিডার যারা, যদি 1 থেকে 20 জনের কথাই ধরি, একজনও ছিল না। বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের একজনও ছিল না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। তাহলে কেন সেখানে এরকম একটি ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নের তারা সিদ্ধান্ত নিলেন? কেন নিলেন? এই উত্তর তাদেরকে দিতে হবে। তারা মূল কালপ্রিট। এই বিপ্লবী সরকার তারাই হতে দেয় নাই যারা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। তারা ভারতীয় এজেন্ট, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। 2000 শহীদের রক্তের সাথে বেইমানি করেছেন। লাখো আহত ভাই, সহযোদ্ধাদের রক্তের সাথে প্রতারণা করেছেন তারা। আর আজকে বড় বড় লেকচার দেয়, বড় বড় বয়ান দেয়। একবারই কালপ্রিট এরা। 1 সেকেন্ডও এই বিপ্লবী সরকারের চেয়ারে বসে থাকার ন্যূনতম নৈতিক অধিকার এদের নেই। নিজেকে বুদ্ধিজীবী, খাঁটি বুদ্ধিজীবী দাবি করে। হাউ রিডিকুলাস! কিসের বুদ্ধিজীবী? ভারতীয় এজেন্ডাধারী এরা, ভারতের পরিকল্পনা বাস্তবায়নকারী। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এই সরকার আমরা চেয়েছিলাম। আমরা একটি বিপ্লবী সরকার চেয়েছিলাম। আজকে পদে পদে, স্তরে স্তরে হাসিনার সন্তানদের বসা রয়েছে। হাসিনার সন্তানদের প্রমোশন দিচ্ছে। কারা দিচ্ছে? তারাই দিচ্ছে যারা ওই ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়নে আজকে কাজ করছে। অমুককে গালি দিলে হবে না, তমুককে গালি দিলে হবে না। আপনি নিজে কতটা সলিড সেটা জাস্টিফাই করেন। এবার আসেন, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাহিদ 30 মিনিট আগে একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে। এই যে পোস্টটি, তার জাহিদের পোস্টটি আমি একটু পড়ে শোনাই। অন্যতম সংগঠক, সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলনের।
জাহিদের এটা শুনলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। জাহিদ বলছে 5ই আগস্ট দুপুর 2টা নাগাদ আমার কাছে একটি কল আসে। আমি তখন গণভবন যাচ্ছি, তখন কিন্তু সবাই গণভবনমুখী, আমরা আগেই গণভবন দখল করে নিয়েছি। ফার্মগেট পার হয়ে গেছি, ফোনটি আমাকে বলে আসিফ নজরুল স্যার আমাদেরকে, বিশেষত আসিফ নাহিদকে খুঁজতেছেন। তখন কিন্তু স্টিল আসিফ সাহেব, মানে আসিফ নজরুল সাহেব ক্যান্টনমেন্টে আর্মির সাথে মিটিং করছেন, ওখান থেকে মিটিং করেছেন, মানে ফোন করেছেন, নাহিদ আসিফরা কোথায়, আমি তাদের খুঁজতেছি, তাদের ফোনে পাচ্ছি না। হাউ রিডিকুলাস! আপনি আসিফ নাহিদদের ছেড়ে একা কেন ক্যান্টনমেন্টে গেলেন? আপনার সাহস কিভাবে হলো আসিফদের ছাড়া আপনি ক্যান্টনমেন্টে যাবেন? যারা এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে তাদের প্রত্যেককে নিয়ে আপনি ক্যান্টনমেন্টের বৈঠকে যাইতেন, তাহলে আমরা কিছু বলতাম না। তার পোস্টে পড়ি, কিন্তু ফোনে পাচ্ছে না। ওনারা যেন দ্রুত স্যারকে কল করেন, অর্থাৎ আসিফ নজরুলকে কল করেন। আমি জিজ্ঞেস করি কারণ কি, মানে জাহিদ জিজ্ঞেস করতেছে কারণ কি। তখন আসিফ নজরুল সাহেবের যে ফোন কলটি দিয়েছেন তিনি বললেন আসিফ স্যার তাদেরকে খুঁজতেছেন, আমাকে বলা হয় বঙ্গভবনে যেতে হবে। মানে তাদেরকে বলা হলো সবাইকে নাকি বঙ্গভবনে যেতে হবে। আমি গণভবন থেকে বের হয়ে মাহফুজ আলমের সাথে কথা বলি, জিজ্ঞেস করি ভাই কি করবেন? আমার মনে হয় আমাদের এখন বঙ্গভবনে যাওয়া উচিত হবে না, আমরা আগে ক্যাম্পাস খোলার দাবি জানাবো, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বন্ধ ক্যাম্পাসগুলো খোলার দাবি জানাবো। এটা কে বলছে? সমন্বয়ক জাহিদ। এরপরে ছাত্রদের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিব। তারা জাহিদ এবং মাহফুজ আলম আলোচনা করতেছে। মাহফুজ ভাই আমাকে দৃঢ় কণ্ঠে বললেন, সবাইরে বলো আমরা বঙ্গভবন যাব না, কোনো মতেই না। মাহফুজ বলতেছে দৃঢ় কণ্ঠে। সন্ধ্যা নাগাদ দেখি আওয়ামী দোসর, জাতীয় পার্টি সহ প্রায় সব রাজনৈতিক দল এবং আসিফ স্যার চুপ্পুর দরবারে উপস্থিত। লজ্জার বিষয়, ঘৃণার বিষয়, জাতীয় পার্টির মতো একটা বেঈমান আওয়ামী দোসর পার্টির সাথে এরা কিভাবে বঙ্গভবনে গেলেন? সেদিনই তারা শহীদদের রক্তের সাথে বেঈমানি করেছেন। শেষ করি, যেহেতু আসিফ নাহিদরা যেতে রাজি হন নাই, সেহেতু ভুয়া 3 জন ছাত্র প্রতিনিধিকে সমন্বয়ক বানিয়ে আসিফ নজরুল তাদের নিয়ে গেলেন বঙ্গভবনে। এর চাইতে ঘৃণা লজ্জার কি হতে পারে? আসিফ নজরুল এতটাই নির্লজ্জ বেহায়া, তিনি 3 জনকে ছাত্র সমন্বয়ক বানিয়ে বঙ্গভবনে নিয়ে গেলেন। আমি বলছি না ভাই, সমন্বয়করা বলছে, এই সমন্বয়ক নিজেই বলছে, যার মধ্যে একজন সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমান গণ অধিকার পরিষদ নুরুল হক নূরের দলের অন্যতম সংগঠক, সিদ্ধান্ত দানকারী। মানে আসিফ নজরুল সাহেব যে 3 জনকে বঙ্গভবনে সমন্বয়ক বানিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই 3 জনের একজন নাকি ছাত্রলীগ নেতা। চিন্তা করে দেখেন। এবং যিনি বর্তমানে নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদ, তার সাথে রাজনীতি করছেন, তার দলের অন্যতম নেতা। এই যে সমন্বয়ক জাহিদই বলছেন। আরেকজন ভদ্র মহিলা, যার পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতি করেন, তাকেও নিয়ে গেছেন। ছাত্ররা কেন বিপ্লবী সরকার করতে পারল না, কেন শপথ হলো না শহীদ মিনারে, এসব প্রশ্ন করাই যায়, কিন্তু ছাত্রদের দোষী বানানোই যায়। কিন্তু কেন হাসিনা পালানোর 6 ঘন্টার মধ্যে রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং বিএনপি, জামাত, আসিফ নজরুল সহ চুপ্পুর দরবারে হাজিরা দিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায় নাই। ছাত্ররা তো সেদিন জান নাই, কেন 3 জনকে ভুয়া ছাত্র প্রতিনিধি বানানো হলো? বিপ্লবী সরকার বানানোর সকল সম্ভাবনা 5ই আগস্ট সন্ধ্যায় সিলগালাট করে দেওয়া হলো। আমি কি একটাও বানিয়ে বললাম ভাই? এই যে তার পোস্ট, বর্তমান এই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাহিদ, সে নিজেই বলছে। এই হচ্ছে আজকের বর্তমান অবস্থা, এই হচ্ছে আজকের যে সংকট। এই সংকট পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে ভারতীয় পরিকল্পনায়, ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য এই বিপ্লবী সরকার না করে আজকের অন্তর্বর্তীকালীন সরকার। একবারেই পরিষ্কার, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে আমাদের কারো কোনো আপত্তি নাই, ছিল না।
কিন্তু এরপরে যারা আসছে অধিকাংশ ভারতীয় রয়ের লিখে দেওয়া চিরকুট অনুযায়ী একবারেই পরিষ্কার। ইলিয়াসকে গালি দিতে পারেন, পিনাকিকে গালি দিতে পারেন, কিন্তু ইলিয়াস পিনাকিরা কি 100 ভাগ মিথ্যা কথা বলে? ধরে নিলাম তারা 50 ভাগ অসত্য তথ্য দেয়, 50 ভাগ তো সত্য তথ্য দেয় নাকি? আপনারাই তো বলেন সবকিছু মিথ্যা না, আবার সবকিছু সত্যও না। তাহলে যে সকল সত্য ডকুমেন্টস, তথ্য, প্রমাণ তারা হাজির করেছে, সেগুলোর বিষয়ে আপনাদের উত্তর কি? এই যে আসিফ নজরুলের ক্যান্টনমেন্টে বৈঠক, এটা কি মিথ্যা? তার সাথে সেনাপ্রধানের আলাদা মিটিং, এটা কি মিথ্যা? আপনারাই বলেন। তিনি যে 3 জন ভুয়া সমন্বয়ককে নিয়ে বঙ্গভবনে হাজির হলেন, এটা কি মিথ্যা? আসিফ নজরুল সাহেব কেন সেদিন আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাতদের বাদ দিয়ে ভুয়া 3 জনকে নিয়ে গেলেন? এই উত্তর কি? এই উত্তর তাকেই দিতে হবে। আমি ছবিটাও দেখাবো আপনাদের, আপনারা বলবেন আমি বানিয়ে বলছি। একটা কথাও বানিয়ে বলি নাই। আজকে বিপ্লবী সরকার পাই নাই, শহীদদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। খুনি হাসিনার দোসররা আজকে চতুর্দিকে ডে বাই ডে শক্তিশালী হচ্ছে, যেখানে সেখানে। কালকে বিএনপির এক নেতাকে গুলি করেছে তারা খুলনায়। বিএনপি লজ্জা হওয়া উচিত, মির্জা ফখরুলের লজ্জা হওয়া উচিত। আওয়ামী লীগের প্রতি দরদ দেখাই, অথচ তার এক দলের একজন নেতাকে গতকাল গুলি করেছে হত্যা করার উদ্দেশ্যে। আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন, খুলনার বিএনপি নেতা। সব পত্রিকায় নিউজ আসছে, দেখেন। আর এই বিএনপির মির্জা ফখরুল সাহেব বলে তারা নির্বাচন করতে পারে, করুক, তাদের অধিকার আছে। এসব কথা বন্ধ করতে হবে। ভারতীয় কোনো পরিকল্পনা বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের রক্তে আগুন জ্বলছে, আমরা সহ্য করতে পারছি না, কোনোভাবেই সহ্য করতে পারছি না। আমি একটু ছবিটা আপনাদের দেখাই। এই যে দেখেন, আপনারা তো বলবেন বানিয়ে বলছেন। এই যে বঙ্গভবনে আসিফ নজরুল সাহেব বক্তব্য দিচ্ছে, তার পাশে 2 জন ছাত্র সমন্বয়ক পরিচয়ধারী, আর একজনের ছবি দেখা যায় না, কেটে গেছে টিভিতে। গোলমার্ক করে দেখেন, আসিফ নজরুল নিয়ে গেছে এই 2 জনকে, 3 জনকে, কেউই সমন্বয়ক নেই। এরা ভুয়া পরিচয় বঙ্গভবনে ঢোকানো হয়েছিল। সুতরাং সে কিভাবে উপদেষ্টা থাকে আপনারাই বলেন। এরকম একজন মিথ্যাচারধারী, বেঈমানকারী, শহীদদের রক্তের সাথে যিনি প্রতারণা করেছেন, বেঈমানি করেছেন, তার মতো ব্যক্তি উপদেষ্টা পরিষদে 1 সেকেন্ডও থাকতে পারে? বলেন। ইলিয়াস তো বললই, সেনা প্রধান এবং তার স্ত্রীর সাথে নাকি নিয়মিত খুনি হাসিনার যোগাযোগ। অনেকেই বলাবলি করছে জনাব আসিফ নজরুল সাহেবের স্ত্রীর সাথে নাকি ওই পালিয়ে যাওয়া খুনির মাঝে মাঝে যোগাযোগ হয়। আমরা জানি না, গোয়েন্দারা খুঁজে বের করুক, ফোন কলগুলো যাচাই বাছাই করুক, আমরা জানতে চাই।